হাজার হাজার নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগের নিষিদ্ধ প্রত্যাহার ও কারাবন্দীদের মুক্তির দাবিতে গাজীপুর জেলা যুবলীগের বিশাল মিছিল। অবশেষে সঙ্গীত শিল্পী আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ তিনি জামিন পেয়েছেন। উচ্চ আদালতে এই জামিনের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রফেসর ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের নেতা নেত্রী সংসদ সদস্য তো অনেক দূরের কথা, আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র সামান্য সম্পর্ক আছে, কর্মী কিংবা সম্পর্ক নেই এমন ব্যক্তিদেরকেও জুলাইয়ের বিভিন্ন ধরনের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদের কারোরই জামিন হওয়ার ঘটনা আমরা দেখিনি। বিএনপি সরকার আসার পরে বেশ কিছু জামিনের ঘটনা, মুক্তির ঘটনাও আমরা দেখলাম, যার মধ্যে সাবেক স্পিকার, সাবেক নারায়ণগঞ্জের মেয়র, এবার মানে এর আগে আসাদুজ্জামান নূরের জামিন সহ বেশ কিছু জনের, দীপুমনির জামিনও দেখেছে একটা মামলায়। এবার মমতাজের একই সঙ্গে অনেকগুলো মামলায় জামিনের ঘটনা ঘটল। শেখ হাসিনা বাংলার রাজনীতিতে ফিরে আসবেন। শেখ হাসিনাকে ধরে আনা হবে দিল্লি থেকে, অথবা বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির অধীন তাকে দিল্লি সরকার ভয়ে বাংলাদেশকে প্রত্যার্পণ করতে বাধ্য হবে। অথবা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে, যে কোনো সময় তিনি মরে যেতে পারেন, অথবা তিনি আসলে খুবই অসুস্থ। প্রতিমন্ত্রী পদমর্যাদার বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ভারতের দিল্লি বিমানবন্দরে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানানোর পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের উপ হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। আওয়ামী লীগের শক্তি প্রদর্শন এবং এই আওয়ামী লীগ আগামীতে ক্ষমতায় আসবে কিংবা আসবে না, বা আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না সে প্রশ্ন এখন আর করা দরকার হয় না, কারণ আওয়ামী লীগ এখন স্বশৈলে তাদের স্বশক্তি প্রদর্শন করতে সক্ষম হচ্ছে এবং এই স্বশক্তি প্রদর্শন করা, তারা স্বশৈলে অবস্থান করা, সেই অবস্থান করাই একটু ব্যতিক্রম, ইঙ্গিত দেয় যে না, আওয়ামী লীগের যে দুর্দিনটা ছিল 5ই আগস্টের পরে সেই দুর্দিনে এখন আর নেই, তাদের সুদিন আসতে শুরু করেছে। এবং অন্তর্বর্তীকালীন সরকার যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিল সেই দায়িত্বশীল ব্যক্তিরাও বলেছে যে আওয়ামী লীগের ফর্ম এরকম থাকবে না, বিগত সময় আওয়ামী লীগের যে পজিশন ছিল সেই পজিশনে আওয়ামী লীগ আবার ফিরে আসবে। খেলা এবং নাটক কোন পর্যায়ে চলছে সেটা কেউ কল্পনা করতে পারবে না। গতকাল সারা দিন ব্যাপী, সারা রাত ব্যাপী দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের মতামত দিয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, তারা বেনজির আহমেদকে ফিরিয়ে আনবে, এটা সেটা কত কথা। কিন্তু এর মধ্যে তারেক রহমানের তথ্য উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ডক্টর জাহিদুর রহমান, যাকে সবাই কষা জাহিদ হিসেবে চেনে, সেই জাহিদুর রহমান সফরের জন্য, সরকারি সফর ছিল, ভারতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। দিল্লি বিমানবন্দর ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদ করেছে, জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। অনেকে বলার চেষ্টা করছে কিংবা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে বলা হচ্ছে জাহিদুর রহমান রাগ করে কিংবা সম্মানের জায়গা ঠিক রেখে তিনি ফিরে এসেছেন। প্রথমেই যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। শেখ হাসিনা বাংলার রাজনীতিতে ফিরে আসবেন। শেখ হাসিনাকে ধরে আনা হবে দিল্লি থেকে, অথবা বাংলাদেশের সঙ্গে ভারতের যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই চুক্তির অধীন তাকে দিল্লি সরকার ভয়ে বাংলাদেশকে প্রত্যার্পণ করতে বাধ্য হবে। অথবা শেখ হাসিনার বয়স হয়ে গেছে, বেশি দিন বাঁচবে না, ক্যান্সার হয়ে গেছে, যে কোনো সময় তিনি মরে যেতে পারেন, অথবা তিনি আসলে খুবই অসুস্থ, হাসপাতালে ভর্তি আছেন। এআই দিয়ে মূলত তার কণ্ঠ বানিয়ে মূলত নেতাকর্মীদেরকে চাঙ্গা রাখার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে আমি আসছি, 6 মাসের মধ্যে আমি আসছি, তোমরা সবাইকে মানে আগে যেবার ভুল করেছি সেই ভুল করব না, প্রত্যেকটা লোকের পাই পাই করে প্রতিশোধ নেব এবং বুঝিয়ে দেবো কত ধানে কত চাল। আমার জন্য ফাঁসির মঞ্চ রেডি করো, জেলখানা প্রস্তুত করো। এত যদি সাহস থাকে তাহলে আমার জন্য সেই যে প্লেনে করে, বিমানে করে আমাকে দিয়ে গেছো সেই প্লেন পাঠিয়ে দাও, পালকি পাঠিয়ে দাও। আচ্ছা বলেন তো, এই কথাগুলো কি বাংলাদেশে অহরহ আলোচিত হচ্ছে না? এগুলোর সত্যতা কী, এগুলোর বাস্তবতা কী, এগুলোর প্রয়োজনীয়তা কী? আমরা কেন এগুলো নিয়ে মাথা ঘামাচ্ছি? এই যে বারবার আমরা শেখ হাসিনার কথা আলোচনা করছি, এটা কি আমাদের বিনোদন, মানে আমাদের ভালো লাগে? এটা কি সেই যেমন রূপবানের গল্প, আরব্য রজনীর গল্প, শাহানামার গল্প, সুরাব রুস্তমের গল্প, এরকম পালা গান বা এরকম পুঁথি কিংবা এরকম গীতি কবিতা, শেখ হাসিনা কি আমাদের সেই গীতি কবিতা যেগুলো আমাদের না শুনলে ভালো লাগে না, আমরা এর মধ্যে বিনোদন পাই,
শেখ হাসিনা কি কারবালার কোনো কাহিনী উপাখ্যান, নাকি মহাভারতের কোনো মহাকাব্য, নাকি রামায়ণের কোনো মহাকাব্য, ইলিয়াড ওডিসির মতো কোনো কাহিনী, নাকি শাহনামা, ফেরদৌসি শাহনামার কোনো কাহিনী? শেখ হাসিনা কি পাবলো পিকাসোর কোনো ছবি, দ্য গোয়ার্নিকা, অথবা ভ্যান গগের কোনো ছবি, কিংবা শেখ হাসিনা কি পটে আঁকা সেই লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসা, যে আমরা তাকে দেখছি, আমরা তাকে আলোচনা করছি, আমরা তাকে নিয়ে চলচ্চিত্র বানানোর চিন্তা ভাবনা করছি, তার ছবি আঁকছি, তাকে গালি দিচ্ছি, তাকে ভালোবাসছি, এবং যে যার মতো করে তাকে প্রণতি দিচ্ছি। কারণটা কি? এটা কি ভয় থেকে নাকি ভালোবাসা থেকে? নিঃসন্দেহে কিছু না কিছু আছে। আদারওয়াইজ তো কেউ তো আমাকে নিয়ে আলোচনা করছে না, কেউ তো আপনাকে নিয়ে আলোচনা করছে না। বাংলাদেশে কয়েকদিন সেই তারেক রহমান সাহেবের বিড়াল জেবুকে নিয়ে খুব আলোচনা হলো, বাদ। এখন জেবু কোথায় আছে উই ডোন্ট নো। কয়েকদিন জায়মা রহমানকে নিয়ে খুব আলোচনা হলো, এখন কোনো আলোচনা নেই। মিসেস তারেক রহমান সাহেবকে নিয়ে আলোচনা হলো, এখন আলোচনা নেই। প্রধানমন্ত্রী ডেইলি বিভিন্ন কর্মকাণ্ড করতেন, তিনি খাল কাটতে যেতেন, মানুষ দেখতো, এখন আর সেটা কেউ দেখছে না। তিনি প্লেনে যাচ্ছেন, কারো আগ্রহ নেই। তারপর তার সামনে এসে একজন সাহায্য চাইলো, তারপর তিনি সেটা দিলেন। তারপর তিনি সেই অপহৃত মানুষকে উদ্ধার করে দিলেন 24 ঘন্টার নয়, 1 ঘন্টার মধ্যে। তো এই ঘটনাগুলো নিয়ে মানুষ 1 ঘন্টা 1.5 ঘন্টা আলাপ আলোচনা করেছে, কিন্তু এখন সেই আলাপ আলোচনা হচ্ছে না। বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তারেক রহমান সাহেবের যে ফেসবুক পেজ রয়েছে, সব জায়গাতে প্রাণান্ত চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনো সেই মানুষের দৃষ্টি আকর্ষণ করা যায় এরকম কোনো কথাই তৈরি হচ্ছে না। অবশেষে সেই যে আন্দালিব রহমান পার্থ, তাকে নিজের পাশে বসিয়ে তারেক রহমান সাহেব গাড়ি চালালেন বেল্ট পরা অবস্থায়। তারপর আবার পার্থ সেটাকে যাকে বলা হয় সেই করলেন, যাকে বলে সেলফি তুললেন, সেটা আবার তার ফেসবুকে দিলেন। এটার কোনো রাজনৈতিক কারণ বা এটার কোনো শুভ ফলাফল ডাজ নট ম্যাটার। এটা আলোচনায় আসার দরকার ছিল, কিন্তু আলোচনা হলো, কিন্তু সবই নেতিবাচক। সবই নেতিবাচক আলোচনা হলো। প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হলো না, পার্থরও ভাবমূর্তি উজ্জ্বল হলো না, এবং মানুষ এটা নিয়ে কোনো আগ্রহ দেখাচ্ছে না, কোনোই আগ্রহ দেখাচ্ছে না। জাস্ট সামনে একটা জিনিস আসছে, এটাকে সরিয়ে দেওয়া, একটা গালি দেওয়া, একটা বাজে কথা বলা, এই পর্যন্তই। অবশেষে সঙ্গীত শিল্পী আওয়ামী লীগের সাবেক এমপি মমতাজ তিনি জামিন পেয়েছেন। উচ্চ আদালতে এই জামিনের ঘটনা ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রফেসর ইউনূস সরকারের আমলে আওয়ামী লীগের নেতা নেত্রী, সংসদ সদস্য তো অনেক দূরের কথা, আওয়ামী লীগের সঙ্গে বিন্দুমাত্র সামান্য সম্পর্ক আছে, কর্মী কিংবা সম্পর্ক নেই এমন ব্যক্তিদেরকেও জুলাইয়ের বিভিন্ন ধরনের অভিযোগে যাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছিল তাদের কারোরই জামিন হওয়ার ঘটনা আমরা দেখিনি। বিএনপি সরকার আসার পরে বেশ কিছু জামিনের ঘটনা, মুক্তির ঘটনাও আমরা দেখলাম, যার মধ্যে সাবেক স্পিকার, সাবেক নারায়ণগঞ্জের মেয়র, এবার মানে এর আগে আসাদুজ্জামান নূরের জামিন সহ বেশ কিছু জনের, দীপুমণির জামিনও দেখেছি একটা মামলায়। এবার মমতাজের একই সঙ্গে অনেকগুলো মামলায় জামিনের ঘটনা ঘটল। মুক্ত হয়ে তিনি কি আবার গান গাইবেন, নাকি এই দেশে অবস্থান নিরাপদ না ভেবে দেশের বাইরে চলে যাবেন? চলুন একটু বুঝে দেখি মমতাজকে নিয়ে আজকে আদালতে কি কি হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম সাবেক এমপি মমতাজ, তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট। মমতাজকে এমপি বানানো তো আওয়ামী লীগের জন্য একটা বেশ সমালোচনার ঘটনা ছিল, সমালোচনার সিদ্ধান্ত ছিল। মমতাজকে কেন এমপি বানাতে হবে, মানে গান গাইলে, তারকা হলে তাকে এমপি বানিয়ে দিতে হবে নাকি, এই আলোচনা ছিল। এমপি হওয়ার যোগ্যতা কি, সেই আলোচনাও ছিল। আবার মমতাজ সংসদে শেখ হাসিনাকে খুশি করার জন্য গান গাইতেন, সেটা নিয়েও সমালোচনা বিস্তর হয়েছে। সেই মমতাজ যেহেতু আওয়ামী লীগের এমপি ছিলেন, গ্রেপ্তার হবেন এটাই স্বাভাবিক। তাকে ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছিল। এতদিন জামিনের কথা তো উচ্চারণও করা যায়নি, এখন অবশেষে জামিন হলো। 71-এর এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে হাইকোর্টের সাবেক এমপি মমতাজ বেগমের জামিন। আলাদা 3টা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন এই সাবেক সংসদ সদস্য। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন আজকে। মমতাজ বেগমের আইনজীবী সাংবাদিকদের জানান, 3টি আলাদা মামলায় উচ্চ আদালত থেকে জামিন মেলায় আইনি প্রক্রিয়ায় আপাতত বড় ধরনের স্বস্তি পেলেন সাবেক এই সংসদ সদস্য। 2025 সালের 12ই মে রাত 12:15টার দিকে রাজধানী ধানমন্ডি এলাকার স্টার কাবাবের পেছনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর সহ বিভিন্ন এলাকায় ছাত্র জনতার উপরে হামলা ও নিহতর ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার এজাহার নামীয় আসামি তিনি। এজাহারে তার নাম আছে। গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে ছিলেন, যার মধ্যে হত্যা মামলাও রয়েছে। লোকসঙ্গীতের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম 2009 সালে 9ম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে প্রথমবার আওয়ামী লীগের এমপি হন। পরবর্তীতে 2014-18 সালের জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ 2 আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে তিনি সরাসরি ভোট করে জেতেন। যদিও
2014-18 নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, একপাক্ষিক নির্বাচনের অভিযোগ রয়েছে, 18তে রাতের ভোটের অভিযোগ রয়েছে। 2024 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেও তিনি শেষ হাসি হাসতে পারেননি। ওই নির্বাচনে নিজ দলেরই স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি হেরে যান এবং সেটাতেই প্রমাণ হয় যে মানে একপাক্ষিক নির্বাচন না হলে মমতাজের ভোটে জিতে এসে এমপি হওয়াটা কঠিন ছিল। প্রথমে সংরক্ষিত মহিলা আসনে এমপি হয়েছিলেন, সেটা বোধহয় এক অর্থে মেনে নেওয়াই যায় যে আওয়ামী লীগ দল হিসেবে একজন শিল্পীকে সংরক্ষিত মহিলা আসনে সম্মান জানাচ্ছে, সেটা হতেই পারে। যেমন আমরা পরবর্তীতে অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে এমপি করতে দেখেছি। সুবর্ণা মুস্তাফার এমপি হওয়া নিয়ে কিন্তু বিতর্ক হয়নি, কারণ সুবর্ণা মুস্তাফা অভিনেত্রী হিসেবেই শুধুমাত্র তিনি মানে যোগ্য সেটা নয়, তিনি উচ্চশিক্ষিত, যথেষ্ট ব্রিলিয়ান্ট এবং এই সমাজে গ্রহণযোগ্য একজন অভিনেত্রী। বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে সেরা যদি অভিনেত্রীদের নামের তালিকা হয় তাহলে অবশ্যই সুবর্ণা মুস্তাফা 1, 2, 3-এর মধ্যে থাকবেন। কিন্তু মমতাজকে নিয়ে, মমতাজ ফোক সঙ্গীতে বাংলাদেশের সবথেকে জনপ্রিয় শিল্পী হওয়া সত্ত্বেও তাকে নিয়ে যথেষ্ট বিতর্ক হতে দেখেছি। এখন প্রশ্ন হচ্ছে, 3টি মামলায় যখন জামিন হলো তখন তার মুক্তিটা সম্ভব হচ্ছে কিনা, কারাগার থেকে তিনি মুক্তি পাবেন কিনা, নাকি এই জামিন আদেশের বিরুদ্ধে আবার সরকার আপিল করবে এবং সেখানে যে জামিন স্থগিত হয়ে যাবে। আমরা জানি না কি হতে চলেছে, তবে তিনি যদি মুক্তি পান তাহলে কি তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করবেন, নাকি সেসব ব্যাপার বাদ দিয়ে গানে মনোযোগ দেবেন আবার, নাকি দুটোর কোনোটাই না করে দেশের বাইরে ছুটবেন নিজের নিরাপত্তার জন্য? দেখা যাক, সময়ই বলে দেবে, বাকিটা অপেক্ষা। দর্শক, আপনার কাছে কি মনে হয়, মমতাজ মুক্ত হতে পারলে কোন পথে হাঁটবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। খেলা এবং নাটক কোন পর্যায়ে চলছে সেটা কেউ কল্পনা করতে পারবেন না। গতকাল সারা দিন ব্যাপী, সারা রাত ব্যাপী দুবাইয়ে বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, বাংলাদেশের বর্তমান সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন ধরনের মতামত দিয়েছে, বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, তারা বেনজির আহমেদকে ফিরিয়ে আনবে, এটা সেটা কত কথা। কিন্তু এর মধ্যে তারেক রহমানের তথ্য উপদেষ্টা, প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ডক্টর জাহিদুর রহমান, যাকে সবাই কষা জাহিদ হিসেবে চেনে, সেই জাহিদুর রহমান সফরের জন্য, সরকারি সফর ছিল, ভারতে যাওয়ার উদ্দেশ্যে গিয়েছিল। দিল্লি বিমানবন্দর ইমিগ্রেশন তাকে জিজ্ঞাসাবাদ করেছে। জিজ্ঞাসাবাদের একটা পর্যায়ে তাকে সেখান থেকে ফিরে আসতে হয়েছে। অনেকে বলার চেষ্টা করছে, কিংবা সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে বলা হচ্ছে, জাহিদুর রহমান রাগ করে কিংবা সম্মানের জায়গা ঠিক রেখে তিনি ফিরে এসেছেন। দিল্লি থেকে প্রথমে কলম্বো থেকে ঢাকা। এই ঘটনার মধ্য দিয়ে আপনারা কি ভাবেন না যে জনাব তারেক রহমানকে একটা কোষে গাল বরাবর থাপড় দিয়েছে দিল্লি? একজন প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন ব্যক্তি ভারতে সফরে যাচ্ছে, সরকারি সফর, বারবার বলা হচ্ছে, সরকারি সফরে গেলে সেখানে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে? নিশ্চয়ই কূটনৈতিক কিছু বিষয় তো অবশ্যই আছে, তাই না? একটা মানুষ সরকারের পক্ষ থেকে প্রতিনিধি হয়ে সফর করবে, সেখানে বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে কেন আটকাবে? সেখানে কি ভারতের যে বাংলাদেশি দূতাবাস, সেখানকার কর্মকর্তারা উপস্থিত থাকতে পারতো না? তারা কেন ছিল না? যে কোনো হাই প্রোফাইল দ্বিপক্ষীয় সফরের ক্ষেত্রে দুইটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, হাই কমিশন এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মাঝে একটা দীর্ঘ সুনির্দিষ্ট প্রটোকল প্রক্রিয়া থাকে। কিন্তু কষা জায়েদের এই সফরের সময় এই প্রটোকল প্রক্রিয়া, এই ধরনের এগুলা ছিল না। কেন ছিল না? শুনতে পাচ্ছি সে নাকি নর্মাল পাসপোর্ট ব্যবহার করে ভারতে গিয়েছিল। তার কাছে তো ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে, সেটা কেন সে ব্যবহার করলো না? এটা প্রশ্নের জায়গা থাকতে পারে। পাশাপাশি তাকে জিজ্ঞাসাবাদ করার অনেকগুলো কারণ আছে, কারণ সে ইতিপূর্বে ভারত বিরোধী বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছে, ভারত বিরোধী বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়েছে, অর্থাৎ ভারত বিদ্বেষের চরম মাত্রা অতিক্রম করার মতো ঘটনা সে ঘটিয়েছে। তার ইউটিউব চ্যানেল, সেটা কিন্তু ভারতে নিষিদ্ধ। এবং এও শুনতে পাচ্ছি তিনি নাকি ভিসা নিয়ে ভারত গমন করেন নাই। চিন্তা করেন, সরকারি সফর কিন্তু ইমিগ্রেশন এবং হাই কমিশনের সেই তথ্য ছিল না। এবং প্রথম থেকেই ভারতের সর্বোচ্চ নজরদারির তালিকায় ছিল জাহিদুর রহমান। ওশেন ড্রিম অ্যাসোসিয়েশনের সম্মেলনে যাবা, কোনো কূটনৈতিক প্রটোকল মানবা না, ভাববা ভারত তোমাদেরকে সসম্মানে ইমিগ্রেশন পার করে দেবে, তুমি ইমিগ্রেশন ক্লোজ করবা, ভারতে যাবা, ভারত থেকে ফিরে এসে আবার ভারত বিদ্বেষ ছড়াবা, ভারতের বিরুদ্ধে বক্তব্য দিবা, ইউটিউব চ্যানেলে লম্বা লম্বা কথা বলবা, আর ভারত তোমাদেরকে সসম্মানে ছেড়ে দেবে। এটা কিভাবে ভাবলা? দেখেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, এটা তলানিতে। কারণ ভারত যেটা প্রত্যাশা করেছিল, বাংলাদেশি মৌলবাদের উত্থান ঠেকাবে বিএনপি, বাংলাদেশি মৌলবাদীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না, বাংলাদেশের জঙ্গি জিহাদি মৌলবাদীদেরকে ভারত বিরোধী বিভিন্ন ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার মতো কোনো প্রকার সিস্টেম এই সরকার রাখবে না। কিন্তু তারেক রহমানের সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। তারেক রহমানের সরকার বিন্দুমাত্র মৌলবাদীদেরকে দমনের জন্য কোনো প্রকার পদক্ষেপ হাতে নেয় নাই। দিল্লি ঢাকার মধ্যে যে উত্তাপময় সম্পর্ক ছিল, সেটা এখনো বিদ্যমান আছে। এবং এই ঘটনার মধ্য দিয়ে আলটিমেটলি তারেক রহমানের সরকার বিএনপিকে এবং তারেক রহমানকে গাল বরাবর কষে থাপ্পড় দিয়েছে দিল্লি। এই কথা শোনার পর আপনারা অনেকে অনেক ব্যাখ্যা দিবেন। এরপর দেখলাম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। কেন প্রতিমন্ত্রী মর্যাদা সম্পন্ন একজন ব্যক্তি ভারতের ইমিগ্রেশন থেকে ফিরে আসলো, কি ব্যবস্থা নেবেন জনাব খলিলুর রহমান? মানে সেই সক্ষমতা কি আদৌ আপনাদের আছে? নাই তো। পুরো পৃথিবীর যত নাটক হয়, সেই নাটকের রাজধানী হচ্ছে বাংলাদেশ। তারেক রহমান ভারতের প্রিয় পাত্র হতে চায়, কিন্তু ভারত তারেক রহমানকে বিশ্বাস করতে পারে না। সেই 7 সিস্টার্স দখলের পরিকল্পনা, সেই 10 ট্রাক অস্ত্র ইস্যু, উলফা নেতাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া, এগুলা কি ভারত ভুলে গেছে? ভুলে নাই। আমরা বারবার বলে আসছি, বাংলাদেশে ভারতের যদি কোনো বন্ধু দল থাকে, সেটা বাংলাদেশ আওয়ামী লীগ। এর বাইরে ভারত যাকেই বন্ধু মনে করবে তার কাছ থেকে প্রতারিত হবে, তার কাছ থেকেই ক্ষতিগ্রস্ত হবে। জাহিদুর রহমান স্বীকৃত ভারত বিরোধী। তবে কিভাবে জাহিদুর রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা হয়ে যায়? জঙ্গি জাহিদুর রহমান, তোমাকে দিল্লি পুলিশ
মেরে বের করে দিয়েছে। তুমি যদিও বলার চেষ্টা করছো তোমাকে পরবর্তীতে ঢোকার জন্য বলা হয়েছিল, কিন্তু দিল্লি তোমাকে ঢুকতে দেয় নাই। তুমি সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা, কিন্তু তোমার ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ। তুমি বুঝো না তোমাকে কিভাবে ট্রিট করে? আর তোমাকে জুতা মেরে মূলত তারেক রহমানকে বুঝিয়েছে তীরের মতো সোজা হও, নইলে ভবিষ্যৎ খুব খারাপ। দিল্লি ঢাকার সম্পর্ক এই সরকারের অধীনে কখনোই ঠিক হবে না, কখনোই সম্পূর্ণ স্বাভাবিক হবে না, কারণ এই সরকার সেদিকে আগায়নি, সেদিকে আগাচ্ছে না। বেনজিরিকে বাংলাদেশে এনে শাস্তি দিবা, দাও না, সমস্যা কি? তাতে আমাদের কোনো কিছু যায় বা আসে না। কিন্তু তোমাদেরকে যে এই দুবাই দুবাই করতে করতে দিল্লিতে তোমাদের উপদেষ্টাকে সহবাস করে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে, সেটা তোমরা চিন্তা করো। মজাই লাগে, মজার মজা। ভালো থাকবে। প্রতিমন্ত্রী পদমর্যাদার বাংলাদেশের প্রধানমন্ত্রীর এক উপদেষ্টা ভারতের দিল্লি বিমানবন্দরে অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, কূটনৈতিক চিঠি দিয়ে আগে জানার পরও গতকাল রোববার সন্ধ্যায় ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ রহস্যজনক কারণে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমানকে দিল্লিতে ঢুকতে বাধা দিয়েছে। এই ঘটনায় ভারতের পক্ষ থেকে কোনো মন্তব্য করা না হলেও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভারতের উপ হাই কমিশনারকে তলব করে প্রতিবাদ জানানো হয়েছে। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে, এই পরিস্থিতির জন্য দায় কার? দিল্লি ইমিগ্রেশন কিংবা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়, নাকি বাংলাদেশের দিল্লিস্থ হাই কমিশনের কর্মকর্তাদের গাফিলতি এর জন্য দায়ী? তার চেয়ে বড় প্রশ্ন হলো, উপদেষ্টা নিজে কি এই ঘটনায় নিজের দায় এড়াতে পারেন? বাংলাদেশের পক্ষ থেকে এই ঘটনার প্রতিবাদ জানানো হলেও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট এবং ভারতীয় ভিসা ছাড়া উপদেষ্টা কেন সরকারি সফরে গেলেন, সেই প্রশ্নের উত্তর মিলছে না। কেন তিনি কয়েক বছর আগে নেওয়া সার্ক স্টিকার নিয়ে রওনা হলেন, যেখানে পাহেলগ্রাম ঘটনার পর ভারত আর সার্ক স্টিকার গ্রহণ করে না? আবার এই ঘটনাটি এমন এক সময় ঘটেছে যখন সীমান্তে উত্তেজনা সহ একাধিক বিষয়ে প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ফলে প্রশ্ন উঠেছে, এই ঘটনা কি শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা, নাকি বিশেষ কোনো বার্তা? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রথমে জেনে নেওয়া যাক, দিল্লি এয়ারপোর্টে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমানের সাথে ঠিক কি ঘটেছিল। বাংলাদেশ ও ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, 14 জুন রবিবার বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার একটি নিয়মিত ফ্লাইটে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়। উপদেষ্টার ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাত দিয়ে বাংলাদেশের দৈনিক সমকাল বলছে, ঘণ্টাখানেক বসিয়ে রেখে বিভিন্ন প্রশ্ন করার পর প্রতিমন্ত্রীর পদমর্যাদার উপদেষ্টা পদে থাকা জাহিদুর রহমানকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 সূত্রের বরাত দিয়ে লিখেছে, ভারতের নিরাপত্তা সংক্রান্ত একটি নজরদারি তালিকা বা ওয়াচ লিস্টে উপদেষ্টা জাহিদুর রহমানের নাম থাকায় এই জটিলতার সৃষ্টি হয়েছিল। সে কারণেই বিমানবন্দরের অভিবাসন কর্মকর্তা তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদের জন্য সাময়িকভাবে আটকে রাখেন। ওই প্রতিবেদনে বলা হয়, স্পষ্টতই একটি প্রশাসনিক ত্রুটির কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। সামাজিক মাধ্যম সংক্রান্ত একটি কালো তালিকা থেকে জাহিদুর রহমানের নাম আগেই সরিয়ে ফেলা হলেও অভিযোগ রয়েছে তা ইমিগ্রেশনের তালিকায় রয়ে গিয়েছিল, যে কারণে তিনি পৌঁছানোর পরই সতর্কতা তৈরি হয়। পরে এই অসঙ্গতি শনাক্ত ও সমাধান করার পর কর্মকর্তা তাকে ভারতে প্রবেশের অনুমতি দেন। কিন্তু ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আচরণ যথাযথ না হয় উপদেষ্টা তার পাসপোর্ট ফেরত চান এবং দেশে ফেরার প্রস্তুতি নেন। একটি সূত্র বলছে, ভারতের সমালোচনার কারণে বাংলাদেশের বেশ কিছু ইউটিউব চ্যানেল দেশটিতে নিষিদ্ধ। ডক্টর জাহিদুর রহমানের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলটি ভারতে দেখা যায় না। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, বাংলাদেশে 2024 সালের অগস্টে শেখ হাসিনা সরকারের পতনের আগে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ করা হয়েছিল। আজ ভারত থেকে জাহিদুর রহমানের ইউটিউব চ্যানেলে ঢোকার চেষ্টা করলে এই বার্তা এসেছে। এখানে লেখা আছে, জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত সরকারি একটি আদেশের কারণে এই কন্টেন্ট এখন পাওয়া যাচ্ছে না। বিডিনিউজ 24 খবরে বলা হয়েছে, দিল্লি থেকে শ্রীলঙ্কার কলম্বো হয়ে সোমবার বেলা 11:30টার দিকে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। এই সময় বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকেরা দিল্লির ঘটনা নিয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি উপদেষ্টা। ঘটনাটি ভারত ও বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশ হওয়ার পর বেশ হইচই পড়ে যায়। ঘটনার বিশ্লেষণে বেশ কিছু প্রশ্ন উঠে আসে। অনেকেই সামাজিক মাধ্যমে প্রশ্ন করেন, এই ঘটনার দায় কার? প্রথমত দেখার বিষয়, ডক্টর জাহিদুর রহমান কোনো ব্যক্তিগত সফরে নয়, বরং রাষ্ট্রীয় সফরে ভারত গিয়েছিলেন। ভারতীয় পত্রিকা আনন্দবাজারের খবরে বলা হয়েছে, ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশন বা IOR এর সিনিয়র প্রতিনিধিদের কমিটির 28তম বৈঠকের আয়োজন করা হয়েছে দিল্লিতে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে 15 থেকে 16 জুন ওই বৈঠক হবে। বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেই বৈঠকে যোগ দিতে গিয়েছিলেন ডক্টর জাহিদ। IOR হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের 23টি সদস্য রাষ্ট্র এবং 11টি সংলাপ অংশীদার নিয়ে গঠিত একটি অত্যন্ত প্রভাবশালী বহুপাক্ষিক আঞ্চলিক সংস্থা। এই সংস্থার মূল কাজ হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগের সুবিধা, মৎস্য ব্যবস্থাপনা, দুর্যোগ ঝুঁকি মোকাবেলা এবং বিজ্ঞান ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো। বাংলাদেশ এই ফোরামের সক্রিয় একটি সদস্য এবং এই অঞ্চলের জলসীমা সুরক্ষায় ঢাকার ভূ রাজনৈতিক অবস্থান অত্যন্ত কৌশলগত। 2026 সালে এই সম্মেলনটির মূল সমন্বয়ক ও আয়োজক ছিল যৌথভাবে IOR এর সচিবালয় এবং আয়োজক দেশ হিসেবে ভারত সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, MEA। বাংলাদেশ IOR এর
সক্রিয় অংশীদার হওয়ার নিয়ম অনুযায়ী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে এই বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ পাঠানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি কোনো দেশকে নিমন্ত্রণ করে তাহলে নিয়ম অনুযায়ী ওই দেশের প্রতিনিধিকে রিসিভ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে লিয়াজো অফিসার হিসেবে কারো দিল্লি বিমানবন্দরে থাকার কথা ছিল। কিন্তু ঘটনার বিশ্লেষণে দেখা যাচ্ছে সেরকম কেউ ছিলেন না। আবার বাংলাদেশের দিল্লি হাই কমিশনের প্রতিনিধিরাও থাকার কথা ছিল। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে, ডক্টর জাহেদ যে IOR এর বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন, রবিবার সন্ধ্যায় যে তিনি পৌঁছাবেন, শুক্রবারই তা কূটনৈতিক চিঠি দিয়ে সরকারিভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হয়েছিল। সেই সঙ্গে দিল্লির বাংলাদেশ হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ ফোনেও এই বিষয়ে কথা বলেছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে। তারপরেও কেন এই পরিস্থিতি তৈরি হলো স্পষ্ট নয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠেছে ডক্টর জাহিদুর রহমানের পাসপোর্ট ও ভিসা বিষয়। 3.5 মাস আগে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে ডক্টর জাহিদুর রহমানকে নিয়োগ করা হয়। সাধারণ নিয়ম অনুযায়ী ভিআইপি প্রোটোকল পাওয়ার উপযুক্ত ব্যক্তিরা নিয়োগের প্রথম সপ্তাহে লাল বা কূটনৈতিক পাসপোর্ট পেয়ে থাকেন। কূটনৈতিক বা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেওয়া হয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং এই পাসপোর্ট ইস্যু করার সময় সবুজ পাসপোর্টের গায়ে ইনভ্যালিড বা অকার্যকর সিল মেরে দেওয়া হয়। বাংলাদেশ সরকারের প্রথা অনুযায়ী ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পাওয়ার যোগ্য ব্যক্তিরা লাল পাসপোর্ট ছাড়া বিদেশ ভ্রমণ করেন না। তাদের স্ত্রী, পুত্র, সন্তানরা চাইলে এই পাসপোর্ট নিতে পারেন, তবে তাদের জন্য এটি ঐচ্ছিক। প্রশ্ন উঠেছে, এমন কড়া নিয়ম থাকা সত্ত্বেও কেন ডক্টর জাহিদুর রহমান, যিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি সবুজ পাসপোর্ট নিয়ে ভারতে গিয়েছেন, তা নিয়ে সাধারণ মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ হাইকমিশন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে তার সফরের ব্যাপারে কূটনৈতিক নোটের মাধ্যমে অবহিত করলেও ভারতীয় বিমানবন্দর ইমিগ্রেশন যে ধরনের ডেটাবেস নির্ভর, সেখানে লাল পাসপোর্টের বাইরে অতিরিক্ত মর্যাদা দেওয়া হয় না। এখানে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে, সেটা হলো ভারতে একটি গুরুত্বপূর্ণ সরকারি বৈঠকে অংশ নিতে যাওয়া সত্ত্বেও ডক্টর জাহেদের পাসপোর্টে কোনো ভারতীয় জাতীয় ভিসা বা কূটনৈতিক ভিসা ছিল না। এর পরিবর্তে তিনি ভ্রমণ করেছিলেন একটি সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার নিয়ে। 1988 সালে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত 4th সার্ক সম্মেলনে দক্ষিণ এশিয়ার জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর লক্ষ্যে এই বিশেষ ব্যবস্থার প্রস্তাব করা হয়। পরবর্তীতে 1992 সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়। তবে সার্ক ভিসা এক্সিবিশন স্টিকার কোনো আন্তর্জাতিক বা বৈশ্বিক সংস্থা সরাসরি দেয় না। এই স্টিকারটি ইস্যু করার দায়িত্ব সম্পূর্ণরূপে সংশ্লিষ্ট নাগরিকের নিজ দেশের স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপর ন্যস্ত থাকে। সার্কের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে সদস্য রাষ্ট্রগুলো তাদের নিজ নিজ দেশের নাগরিকদের আবেদন যাচাই করে স্টিকার মঞ্জুর করে। বর্তমানে 24টি নির্দিষ্ট শ্রেণীর নাগরিক এই স্টিকার পাওয়ার যোগ্য, যার মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় উচ্চপদস্থ কর্মকর্তা, সংসদ সদস্য, বিচারপতি, প্রথম শ্রেণীর আমলা, ব্যবসায়ী নেতা, স্বীকৃত সাংবাদিক এবং ক্রীড়াবিদ। তবে সার্ক ভিসা নীতিমালার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তি তাদের জাতীয় নিরাপত্তা, জনশৃঙ্খলা বা রাষ্ট্রীয় স্বার্থের জন্য হুমকি স্বরূপ, তবে তারা যে কোনো মুহূর্তে সেই ব্যক্তি সার্ক স্টিকার থাকা সত্ত্বেও তার প্রবেশাধিকার প্রত্যাখ্যান করতে পারে। ভারত ইতিমধ্যে পাকিস্তানের নাগরিকদের জন্য সার্ক ভিসা এক্সিবিশন স্কিম সম্পূর্ণ স্থগিত করে রেখেছে। 2025 সালের পাহেলগ্রাম জঙ্গি হামলার পর ভারতের কেন্দ্রীয় নিরাপত্তা পরিষদ পাকিস্তানি নাগরিকদের জন্য এই স্কিমের সমস্ত সুযোগ সুবিধা প্রত্যাহার করে নেয়। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, সম্মেলনে যোগ দিতে ডক্টর জাহেদ ব্যবহার করেছেন আগে থেকে নেওয়া একটি সার্ক স্টিকার, যা বেশ কয়েক বছর আগে নেওয়া হয়েছিল। বিমান থেকে নেমে মিস্টার রহমান তার এই পাসপোর্ট ভারতীয় ইমিগ্রেশনে দেওয়ার পর তাকে অপেক্ষা করতে বলা হয়। এরপর দীর্ঘ সময় ধরে তিনি সেখানে অপেক্ষমান ছিলেন এবং সেখানকার কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করেছে, এমন তথ্য পাওয়া গেছে। সূত্রগুলো বলছে, জাহিদুর রহমানের পাসপোর্টে ভারত সরকারের তালিকায় ফ্ল্যাগ ছিল, অর্থাৎ এই পাসপোর্টটি ভারত সরকারের সতর্কতামূলক আপত্তি তালিকায় ছিল। তবে এ বিষয়ে ভারতের কর্মকর্তারা কিছু জানাননি। প্রশ্ন উঠেছে, কূটনৈতিক পাসপোর্ট ছাড়া সাধারণ পাসপোর্টে সরকারি সফরে যাওয়া ডক্টর জাহেদের ব্যক্তিগত ভুল নাকি বড় ধরনের নিয়মের লঙ্ঘন? বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পবন বড়েকে সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমানের সঙ্গে গতকাল রোববার দিল্লির বিমানবন্দরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তাতে তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়েছে। এর আগে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে যা হয়েছে তা কোনোভাবেই প্রত্যাশিত নয়, যদিও ভারতের তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। দর্শক, এই ঘটনাটি যখন ঘটলো তখন ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিমধ্যেই বেশ কয়েকটি অত্যন্ত সংবেদনশীল ও কৌশলগত ইস্যুতে উত্তপ্ত ছিল। ডক্টর জাহেদের ঘটনাটি তাই কেবল একটি বিমানবন্দরে ঘটে যাওয়া ভুল নয়, বরং দুই দেশের গভীরতর অবিশ্বাসের সম্পর্কের বহিঃপ্রকাশ কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে, বিশেষ করে 2026 সালের মে ও জুন মাসে ভারত বাংলাদেশ সীমান্তে পুশ ইন করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। আবার বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলায় নেপাল থেকে অতিরিক্ত বিদ্যুৎ আমদানির দীর্ঘদিনের চেষ্টা ভারতের সিদ্ধান্তের কারণে হোঁচট খেয়েছে। 2025 সালের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে নেপাল থেকে চলমান 40 মেগাওয়াট বিদ্যুতের বাইরে আরো 20 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত করার বিষয়ে
ত্রিপক্ষীয় নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু 2026 সালের জুনের শুরুতে ভারতের সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি এই অতিরিক্ত 20 মেগাওয়াট বিদ্যুৎ বহরমপুর ভেড়ামারা গেট করিডোর দিয়ে সঞ্চালনের অনুমতি দিতে অস্বীকৃতি জানায়। ভারতের দাবি, করিডোরে কোনো অতিরিক্ত সঞ্চালন সক্ষমতা নেই। এমন পরিস্থিতিতে ডক্টর জাহিদুর রহমানের ঘটনাটি ভারত ও বাংলাদেশের মধ্যকার অবিশ্বাসের মেঘকে আরো ঘনীভূত করবে কিনা সেই সন্দেহ বাড়ছে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মন্তব্য থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।